ইমামের শব্দগল্প চলভাষী গল্পের দরিয়ায়। আসসালামু আলাইকুম, দিস ইজ ইমাম হুসাইন ফ্রম অ্যান আননোন চ্যানেল ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন ফরাসি লেখক গিদা মোপাসার লা পারুরে গল্পের পূর্ণেন্দু দস্তিদারের বাংলা অনুবাদ নেকলেস। শুরু করার পূর্বে আমরা লেখক পরিচিতি এবং অনুবাদক পরিচিতি জেনে নেই। লেখক পরিচিতি: গিদা মোপাসা 1850 খ্রিস্টাব্দে 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গে ডি মোপাসেন্ট। তার পিতার নাম গুস্তাভ দা মোপাসা এবং মায়ের নাম লরা লি পয়াটিভিন। 1867 খ্রিস্টাব্দে মোপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেরের সঙ্গে তার পরিচয় ঘটে। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লবেয়ার মোপাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। ফ্লবেয়ারের বাসায় মোপাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকদের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গিদা মোপাসা 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই মৃত্যুবরণ করেন। অনুবাদক পরিচিতি: পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পাটিয়া উপজেলার ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দের 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একাধারে লেখক ও রাজনীতিবিদ। তার পিতা চন্দ্রকুমার দস্তিদার ও মাতা কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেয় কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী। সমাজভাবুক লেখক হিসেবেও তার খ্যাতি ছিল। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম, বীরকন্যা প্রীতিলতা। তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখবের গল্প, মোপাসার গল্প। তিনি 1971 খ্রিস্টাব্দের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা। পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না। তাই শিক্ষা পরিষদ আফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত। কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী। তাদের কোনো জাতিবর্ণ নেই, কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী, সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চতুর্থ প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হল তাদের আভিজাত্য, যার ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে। সর্বদা তার মনে দুঃখ। তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলির জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দরিদ্র হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার ও বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খর্বকাই ব্রেটন এই সাধারণ ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত।
সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ আর আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্য। তারা খাটো পায়জামা পরে যেই বড় আরামকেদারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়া নিদ্রালু হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে। সে কামনা করে একটা বৈঠকখানা, পুরনো পশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিচিত্র চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য এক প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী। যেসব পরিচিত ও অকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায় গল্পগুজব করার জন্য ছোট সুরভিত একটা কক্ষ সেখানে থাকবে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথে ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে যখন সে সন্ধ্যাভোজে বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় শুরুয়াই পত্রটি ঢাকনা তুলতে তুলতে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না, তখন তার মনে পড়বে আড়ম্বরপূর্ণ সন্ধ্যাভোজের কথা। উজ্জ্বল রৌপ্য পত্রাদি, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি এবং বিরল পাখির চিত্র শোভিত কারুকার্যপূর্ণ পদ্মা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা। সেভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবী হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। তার কাছে ফ্রক বা জড়োয়া গহনা নেই, নেই বলতে কিছুই নেই, অথচ ওইসব বস্তুই তার প্রিয়। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি। সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয়চিকা হবার কতই না তার ইচ্ছা। তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগত না, কারণ দেখা করে ফিরে এলে তার খুব কষ্ট লাগত। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদত। এক সন্ধ্যায় হাতে একটা বড় খাম নিয়ে বেশ উল্লাসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল। তাতে নিচের কথাগুলি লেখা ছিল, জনশিক্ষামন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহার নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লাইসেলের উপস্থিত কামনা করেন। তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানে নিয়ে তুমি আমায় কি করতে বলো? কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে। তুমি বাহিরে কখনো যাও না, তাই এই এক সুযোগ, চমৎকার এক সুযোগ। এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই একখানা চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে, কর্মচারীদের বেশি দেওয়া হয়নি। সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটা ব্যাপার, কি পরে আমি যাব বলে তুমি মনে করো? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি, তাই সে বিব্রতভাবে বলল, কেন? আমরা থিয়েটারে যাবার সময় তুমি যেই পোশাকটা পরেও সেটা পরবে। ওটা আমার কাছে খুব সুন্দর লাগে। তার স্ত্রীকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল। তার চোখের পাশ থেকে বড় বড় 2 ফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়ল। সে থতমতভাবে বলল, কি হলো, কি হলো তোমার? প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছু না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে, কার্ডখানা নিয়ে তাকে দাও। সে মনে মনে দুঃখ পায়। তারপর সে জবাব দেয়, মাতিলদা, বেশ তো, চলো আরাপ করি আমরা। এমন কোনো পোশাক
অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে। মাতিল্লা, বেশ তো, চলো আলাপ করি আমরা। এমন কোনো পোশাক, অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলবে, অথচ বেশ সাদা সিধা। তার দাম কত আর হবে? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করল যা চেয়ে বসলে হিসাবি কেরানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে। শুনে তার মুখ ম্লান হয়ে গেল। কারণ কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। তা সত্ত্বেও জবাব দিল, বেশ তো, আমি তোমায় 400 ফ্রা দেব। বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। বলনাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটা দামি পাথরের কিছু নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। স্বামী বলল, কিছু আসল ফুল দিয়ে তুমি সাজতে পারো, এই রুতিতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2টি কি 3টি চমৎকার সুন্দর গোলাপ পাবে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হল না। সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছদে ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই। তখন তার স্বামী চেঁচিয়ে উঠল, আচ্ছা, কি বোকা দেখো তো আমরা। যাও, তোমার বান্ধবী মাদার ফোর্স্টিয়ারের সঙ্গে দেখা করে তাকে গিয়ে বলো তার জড়োয়া গহনা যেন তোমাকে ধার দেয়। এইটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। সে আনন্দ ধ্বনি করে উঠল। তারপর সে বলল, সত্যি তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্টিয়াস তার কাঁচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়োয়া গহনার বক্স বের করে তা খুলে বলল, ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও। সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন, তারপর কয়েকটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভিনিসার ক্রুশ। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু এগুলো নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে না, ছেড়ে যেতেও পারে না। তারপর সে জিজ্ঞাসা করে, আর কিছু নেই তোমার? কেন, আছে, তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। হঠাৎ সে কালো স্যাটিনে একটি বক্সে দেখল অপরূপ একখানা হীরার হার। অদম্য কামনায় তার বুক দূর দূর করে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দ বিহ্বল হয়ে যায়। তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করে, তুমি এখানে আমায় ধার দেবে? শুধু এটা? কেন দেব না, নিশ্চয়ই দেব। সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, পরমাবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে। বলনাচের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী ও আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়াল্টজ নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল এবং স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এই সব আহুতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা,
যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্যে তার যে 8 পৌড়ে সাধারণ চাদর নিয়ে এসেছিল, সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বলনাচের পোশাকে অপূর্ব সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র্য সুপরিস্ফুট হয়ে উঠছিল। মেয়েটি তা অনুভব করতে পারে। তাই অন্য যেসব ধনী মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল, তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগল। লাইসেল তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে, আমি এখানে গাড়ি ডেকে আনি। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায়, তা হলো সেই নিশাচর 2 যাত্রীর গাড়ি, যা প্যারিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা। দিনে এইগুলি নিজেদের দুর্দশা দেখাতে লজ্জা পায়। ওইখানে তাদের মর্টারি স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়ল যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখবার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে। হঠাৎ সে আর্তনাদ করে উঠল। তার হাড়খানা গলায় জড়ানো নেই। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে তাকিয়ে বলল, আমার কাছে মাদাম ফরেস্টিয়ার হাড়খানা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করল, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওটাতে রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত। গাড়ির মধ্যেই নিশ্চয় পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নাম্বারটি টুকে নিয়েছিলে? না। আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লইসেল আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপরে সে গেল। মেয়েটি তার সন্ধ্যা গাউন পরেই রয়ে গেল। বিছানায় শুতে যাবার শক্তি তার নেই। কোনো উচ্চাসা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। কিছুই সে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির আপিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে বলে তার মনে কিছুটা আশা হলো। ওই ভয়ানক বিপর্যয়ে মেয়েটি সারাদিন এক বিশ্রান্ত অবস্থায় কাটালো। সন্ধ্যাবেলায় যখন লইসেল ফিরে এলো, তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ। কিছুই সে খুঁজে পায়নি। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হাড়খানার আংটি তুমি ভেঙে ফেলেছ, তাই তা তুমি মেরামত করতে দিয়েছ। তাতে আমরা ভেবে দেখবার সময় পাব। তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল। 1 সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করল। বয়সে 5 বছরের মতো লইসেল ঘোষণা করল, ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে। পরদিন যেই বাক্সে ওটা ছিল, তার ভেতরে যেই স্বর্ণকারের নাম ছিল, তার কাছে তারা সেটা নিয়ে গেল।
সে তার খাতাপত্র ঘেঁটে বলল, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বক্সটা দিয়েছিলাম। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকার থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনের শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। 40,000 ফ্রাতে তারা তা পেতে পারে। 3 দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষ অনুরোধ করল। তারা আরও ব্যবস্থা করল যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায়, তারা এটি ফেরত দিলে 34,000 ফ্রা ফেরত নিতে পারবে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত 18,000 ফ্রা ছিল, বাকিটা সে ধার করল। মাদাম লুইসেল যখন জড়া গহনা মাদাম ফোরস্টিয়ারকে ফেরত দিতে গেল, তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারত। তার বান্ধবী সেই ভয় করছিল। তেমনভাবে সে গহনার বক্সটি খুলল না। যদি বদলে দেয়া হয়েছে সে টের পেত, সে কি মনে করত? সে কি বলতো? সে কি তাকে অপহারক ভাবত? এবার মাদাম লুইসেল দরিদ্র জীবনের ভয়াবহতা বুঝতে পারল। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন। দাসীকে তারা বিদায় করে দিল। তারা তাদের বাসা পরিবর্তন করল। নিচু ছাদের কয়েকটি কামরা ভাড়া করল। ঘরকন্নার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তির কাজকর্ম সে শিখে নিল। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়, তৈলাক্ত পত্র ও ঝোল রাধার কড়াই মাঝে, ময়লা কাপড় চোপড়, সেমিজ, বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দাঁড়িয়ে শুকাতে দেয়। রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে। সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে। হাতে ঝুড়ি নিয়ে মুদি, কষায় ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ দিতে হয়। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে। সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে। রাত্রে 1 পাতা 500 হিসেবে সে প্রায়ই লেখা নকল করে। 10 বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুদসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলল। তাছাড়া কিছু তাদের সঞ্চয়ও হলো। মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থের শক্ত, কর্মঠ ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত, ঘাগরা এক পাশে মোচড়ানো, হাতগুলো লাল। সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিসে থাকে, জানালার ধারে বসে বিগত দিনের সেই সন্ধ্যা অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল, তার কথা সে ভাবে। যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে, কে বলতে পারে। কি অনন্য সাধারণ এই জীবন, তার মধ্যে কত বৈচিত্র্য। সামান্য একটা বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে আবার বাঁচতে পারে। এক রবিবারে সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্যে সে যখন চম্পাস এলিসিসে ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হল মাদাম ফোরস্টিয়ার। সে এখনো যুবতী, সুন্দরী এবং আকর্ষণীয়। দেখে মাদাম লুইসেলের মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করে দেয়া হয়েছে তখন সবকিছু খুলে বলবে সে। কেন বলবে না? সে মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, সুপ্রভাত জেনি। তার বন্ধু তাকে চিনতে পারল না। এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হল। সে বিব্রতভাবে বলল, কিন্তু ম্যাডাম, আপনাকে তো চিনলাম না, বোধহয় আপনার ভুল হয়েছে। না,
আমি মাতিলদা লইসেল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হাই আমার বেচারি মাতিলদা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে। বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। আমার জন্য? তা কি করে হলো? সেই যে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তা আমায় তুমি ফেরত দিয়েছিলে? ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম। তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না, কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিত হয়েছি। মাদাম ফোর্স্টিয়ার তাকে কথার মাঝখানে থামিয়ে দিল। তুমি বলছো যে আমারটা ফিরিয়ে দেবার জন্য তুমি একখানা হীরা হার কিনেছিলে? হ্যাঁ, তা তুমি খেয়াল করনি? ওই দুটি একরকম ছিল। বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসল। দেখে মাদাম ফোর্স্টিয়ারের মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হায় আমার বেচারি মতিলদা, আমারটি ছিল নকল, তার দাম 500 ফ্রার বেশি হবে না। আমাদের আজকের আয়োজন এতটুকুই। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্প, আর আপনাদের সাথে ছিলাম আমি ইমাম হোসেন। আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আয়োজনের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।